ওএসআই মডেল হচ্ছে এরকম একটা মডেল, আমাদের খেয়াল আছে না, আমরা একটু রিকল করি যে ওএসআই মডেলটা ছিল এরকম একটা মডেল, যে মডেলটার মাধ্যমে ডেটাটা যে কমিউনিকেশন হচ্ছে সেন্টার থেকে রিসিভারের কাছে, এই ডেটাটা মধ্যবর্তী পথে কিভাবে যাচ্ছে, মানে প্রত্যেকটা লেয়ারে আলাদা আলাদা কিছু প্রোটোকল আছে। প্রোটোকল মানে হচ্ছে সেট অফ রুলস। ওই রুলসগুলি ফলো করে কোন লেয়ার কি কাজটা করছে সেটা আমরা একটা এক্সাম্পল সহ দেখেছিলাম লাস্ট ক্লাসটার মধ্যে। লাস্টে ছিল যে একজন সেন্ডার মিস্টার এ যখন মিস্টার বি এর কাছে ডেটাটা সেন্ড করছে, তো ওএসআই মডেলের ফার্স্টে এটা যাচ্ছে মিস্টার এর কাছ থেকে অ্যাপ্লিকেশন লেয়ারে, তাই না? এটা হচ্ছে লাস্ট লেয়ার। ফার্স্ট লেয়ার হচ্ছে ফিজিক্যাল লেয়ার। তো অ্যাপ্লিকেশন লেয়ারে যাচ্ছে, অ্যাপ্লিকেশন লেয়ার থেকে এটা ডেটা লিঙ্ক লেয়ার এবং অন্যান্য লেয়ারগুলি পার হয়ে ফিজিক্যাল লেয়ারে আসছে। ফিজিক্যাল লেয়ারটা হচ্ছে নামের সাথেই সম্পৃক্ত, মানে ফিজিক্যালি যে জিনিসটাকে আমরা দেখতে পারি আর কি, মিডিয়া ট্রান্সমিশন মিডিয়া, রাইট। এখন ফিজিক্যাল মিডিয়ার মধ্যে আমাদের ওয়াইফাইও আসে, ওয়্যার্ড অথবা ওয়্যারলেস, দুই রকমই হতে পারে। সো ওয়্যারলেসটাকে আমরা ওইভাবে দেখতে না পেলেও আমরা ওইটার এইটাকে ইউজ করতে পারি, মানে অ্যাভেলেবিলিটিটাকে ইউজ করতে পারি। কিন্তু স্যার হিসাব করলে তো ওয়্যারলেসও ফিল করতে হবে যে আমাদের কান হ্যাঁ সেটাই। ওইটার ফ্রিকোয়েন্সি লেন্থটা আমরা আমাদের ফ্রিকোয়েন্সি লেন্থ হচ্ছে 20 থেকে 20,000 হার্টজ এর মধ্যে। তো এই রেঞ্জের বাইরে এনিওয়ে, তো ফিজিক্যাল মিডিয়ার মাধ্যমে এটা বিট আকারে মানে ডিজিটস আকারে চলে যাচ্ছে সেন্টার বি এর কাছে, যে ধরনের ফাইলই আমরা পাঠাই না কেন কমিউনিকেশন মিডিয়ার মাধ্যমে। তো এটা যে সেন্টার বি এর কাছে যাচ্ছে তার ফিজিক্যাল লেয়ারে ফার্স্ট যাচ্ছে। সেন্টার বি এর কাছে ফার্স্ট লেয়ার হচ্ছে তার ফিজিক্যাল লেয়ার, সেইখানে সে বিটসগুলিকে রিসিভ করছে। এই বিটসগুলিকেই থ্রু আউট দ্য ওএসআই মডেলের 7 লেয়ার্স, একদম টপ লেয়ারে সেন্ডার বি মানে রিসিভার বি এ আমাদের অ্যাপ্লিকেশন লেয়ারে আসছে, এবং অ্যাপ্লিকেশন লেয়ারে থ্রু আউট ডিফারেন্ট টাইপ অফ অ্যাপ্লিকেশন আমরা সেই ডেটাটাকে ভিউ করতে পারছি। এই যে মধ্যবর্তী পথে যে ডেটাটা যাচ্ছে 7টা লেয়ার, এই 7টা লেয়ার নিয়ে আমাদের হচ্ছে নেক্সট ডিটেইলস আলোচনা। আজকে ফিজিক্যাল লেয়ার, 1 নম্বর লেয়ার হচ্ছে ফিজিক্যাল লেয়ার। ফিজিক্যাল লেয়ার নিয়ে আমরা আলোচনা করব। ফিজিক্যাল লেয়ার হচ্ছে আমাদের ক্লাস নোট নাম্বার 5, যেটা আমাদের ইআরপিতে আপলোড করা আছে, এবং ক্লাস নোট নাম্বার 6 অলসো ফিজিক্যাল লেয়ার। দুইটা নোট মিলে 5 এবং 6 মিলে। পাশাপাশি ডিজিটাল কমিউনিকেশন হচ্ছে ফিজিক্যাল লেয়ারের মেইন কাজ, ডিজিটটাকে কমিউনিকেট করবে। দ্যাট মিন্স আমরা একটু আগে কি বলছিলাম, ফিজিক্যাল লেয়ার বাইনারি ডিজিটগুলিকে ট্রান্সমিট করে। বাইনারি ডিজিটগুলি যে ট্রান্সমিট হয়, এই ট্রান্সমিট হওয়া মানে হচ্ছে এটা অ্যানালগ সিগন্যাল, এটা একটা ডিজিটাল সিগন্যাল। তো এই ডিজিটাল প্রসেসিংটা কিভাবে হয়, ডিজিটাল ডেটা প্রসেসিং বা ডিজিটাল প্রসেসিং অথবা ডিজিটাল কমিউনিকেশন, যেভাবে আমরা বলি না কেন, ওই বিষয়টাকে আমরা আজকে দেখবো আর কি। তো ফার্স্টে যে নোটটা আপনাদের সামনে আছে, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি নতুন যে নোটটা আপলোড করা হয়েছে ডিজিটাল কমিউনিকেশনের উপরে, অ্যাডিশনাল টু দ্য প্রিভিয়াস নোটস আগের দুইটার সাথে। তো আপনারা একটু পড়ার সময় কম্বাইন করে যে যে টপিকসগুলি আলোচনা করা হবে বিশেষ করে ফোকাস করে ওই টপিকসগুলিকে দেখবেন আর কি। তো আমরা যদি এখানকার থেকে বলি যে ফার্স্টে হোয়াট ইজ ডিজিটাল কমিউনিকেশন। ডিজিটাল কমিউনিকেশন যেটা আপনাকে অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করবে। So it is a conventional method of communication used analog signals for long distance communication which suffer from many losses such as distortion, interference and other losses including security breach. Distortion কি জিনিস? ডিসটরশন আর কি ভয়েস তার শেপটা নষ্ট করে, বিকৃত হওয়া। ইন্টারফারেন্স মানে ওইটা মানে ব্লক করতেছে, হস্তক্ষেপ করা, মানে বহিরাগত হস্তক্ষেপ করছে, ইন্টারফেয়ার করছে। ইন্টারফারেন্স অ্যান্ড আদার লসেস ইনক্লুডিং সিকিউরিটি ব্রিচ, এবং সিকিউরিটির অন্যান্য সমস্যাগুলির কারণে যে ডেটাটা লস হচ্ছে আপনার অথবা ডেটা করাপ্ট হচ্ছে, সেই বিষয়গুলি আসছে আর কি। ইন অর্ডার টু ওভারকাম দিস প্রবলেম, মানে কমিউনিকেশনের সময় যে এই সমস্যাগুলি হচ্ছে, মেনলি 3টে সমস্যাকে ফোকাস করা হয়েছে। যে সমস্যাগুলি হচ্ছে এইগুলিকে ওভারকাম করার জন্য দ্য সিগন্যাল ইজ ডিজিটালাইজড ইউজিং ডিফারেন্ট টেকনিক্স। বেশ কিছু টেকনিকে এই ডিজিটালাইজ করা হয়, সেই টেকনিক্সগুলির নামই আমরা আজকে দেখব, এবং ওই টেকনিকগুলিতে ডিজিটালাইজড ফরম্যাটটা কেমন সেই বিষয়টাও দেখব। The digitalized signal allow the communication
টু বি মোর ক্লিয়ার অ্যান্ড অ্যাকুরেট উইদাউট লসেস। ডিজিটাল যেহেতু যখন আপনার বাইনারি ডিজিটে চলে আসছে এবং অফকোর্স এটা এনক্রিপ্ট হয়ে যাচ্ছে, যখন আমাদের ডেটাটা যাচ্ছে ওটা অবশ্যই এনক্রিপ্ট হয়ে যায়। তো ওই ডিজিটসগুলি যখন এনক্রিপ্ট হয়ে যাচ্ছে তখন ওইটা থেকে আপনার ইন্ট্রুডার ডেটাটাকে যদি কোনো কারণে হাইজ্যাকও করে সেক্ষেত্রেও সেটাকে অ্যাপ্রোপ্রিয়েটভাবে কাজে লাগাতে পারে না। সো এবং আমরা এই ডিজিটাল ট্রান্সমিশনের মাধ্যমে ফাস্টার, অ্যানালগের চেয়ে ফাস্টার গতিতে আমরা ট্রান্সমিট করতে পারি। আমরা কিছু অ্যাডভান্টেজ অফ ডিজিটাল কমিউনিকেশনের দেখবো এরপরে। তো দেখেন যে নিচে দুটো ফিগার দেখাচ্ছে, আপনার অ্যানালগ সিগন্যালের ফিগার কেমন হয়, এরকম ওয়েভ আকারে হয়, কারণ এটা ওয়েভ লেন্থের মাধ্যমে যায়। আর ডিজিটাল সিগন্যালে ওটা হচ্ছে পালস আকারে যায়। পালস পালস মিনস হচ্ছে আপনার এটা হচ্ছে 0 লেভেল আর এটা হচ্ছে 1 লেভেল। তাহলে আপনার 0 মানে হচ্ছে কারেন্ট নাই, 1 মানে হচ্ছে কারেন্ট আছে, মানে পালস আছে পালস নাই এই হিসাবে। তো এখানে দেখেন 0101 ভাবে এটা হচ্ছে কমন একটা ডিজিটাল সিগন্যালের ফরম্যাট দেখানো হয়েছে, বাট যখন অ্যাকচুয়াল ডেটাটা আসবে সেটা তো সবসময় 010101 এইভাবে হবে না। ডেটাটা যেরকম হবে সেরকম ভাবে সিগন্যালটা জেনারেট হবে আর কি। কিছু অ্যাডভান্টেজ আমরা যদি দেখি তো দেখেন যে দ্য এফেক্ট অফ ডিস্টরশন, নয়েজ অ্যান্ড interference is much less in digital signal as they are less affected. Digital circuits are more reliable. Digital circuits are easy to design and cheaper than analog circuit. এগুলোকে আশা করি ব্যাখ্যা করা দরকার নেই, আপনারা পয়েন্টসগুলি বুঝতে পারছেন। সো আপনাদের সামনে বেশ কয়েকটা অ্যাডভান্টেজ আছে, আপনারা এই অ্যাডভান্টেজগুলি একবার রিড আউট করলেই আপনারা ব্যাপারগুলি বুঝতে পারবেন। বাট ইন কেস অফ যখন আপনাদের লিখতে হবে যে রাইট সাম অ্যাডভান্টেজ অফ ডিজিটাল কমিউনিকেশন, you write some 4 or 5 advantages, depends on the marks, কত মার্কস আছে আপনার কোশ্চেন সেই অনুযায়ী লিখলেন। বাট অ্যাডভান্টেজেস গুলি মানে লিস্টটা পুরোপুরি পড়ার পরে আমরা বুঝতে পারবো যে আসলে এটার বেনিফিটস গুলি কি কি। সো নিজেই বলতে হবে জি মানে মুখস্থ করা লাগবে। হ্যাঁ হ্যাঁ, দেখেন যে আপনি 10টা পয়েন্ট আছে, আপনি মনে করলেন যে এতগুলি পয়েন্ট আমার তো পরীক্ষায় 4-5টা লিখতে হবে, আমি প্রথম দিক থেকে বা যে কোনো 4-5টা প্রথম দিকে পড়ে নিই, কিন্তু সেটা পড়েন, কিন্তু বাকিগুলিকেও স্কিপ করে যাবেন না, কারণ বাকিগুলিকেও একবার রিড আউট করতে হবে, বিকজ আমরা আমাদের ফ্যাসিলিটিসগুলি জানা দরকার বা কনসেপ্টটাকে আরো ক্লিয়ার করা দরকার। কনসেপ্টটা ক্লিয়ারের জন্যই দেখা যাচ্ছে সবকিছু মুখস্থ না করলেও রিড আউট করা দরকার, একবার রিডিং বা দুইবার রিডিং দিয়ে যাওয়া দরকার পুরো ক্লাসটাকে। এমনি অ্যাকচুয়ালি এই ডিজিটাল কমিউনিকেশন টেস্ট, ডিজিটাল কমিউনিকেশনের উপরে এখানে কয় পাতা আছে, 15-20 পেজ, কিন্তু টোটাল কন্টেন্টটাকে যদি ইন ডেপথ আলোচনা করতে হয় দেখা যাচ্ছে যে একটা লার্জ চ্যাপ্টারই এটা ফিজিক্যাল মিডিয়া অথবা হচ্ছে ফিজিক্যাল লেয়ার অথবা ডিজিটাল কমিউনিকেশন, এই বিষয়টাকে অনেক লেন্দি ভাবে ডিসকাস করা যায়। সো আমরা একটু সংক্ষেপে করব, যা আছে এটা সংক্ষিপ্ত ফলাফলই এইটা যা যা দেখতে পাবেন আর কি। আচ্ছা, তারপর বলছিলাম দ্য হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশন এ ডিজিটাল সার্কিট ইজ মোর ফ্লেক্সিবল দ্যান অ্যানালগ। হার্ডওয়্যারগুলিকে ডিজিটালি কাজ করানোটা মোর ফ্লেক্সিবল হয়, কারণ হচ্ছে আপনার বাইনারি ডিজিটের মধ্যে যেহেতু 0 আর 1 ছাড়া আর কিছু নেই, সো ইফেক্টিভভাবে এফিসিয়েন্টলি আপনার একটা সার্কিটের জন্য সুবিধা হয়। আপনারা ফ্লিপ ফ্লপের নাম শুনেছেন, লজিক্সগুলি কাজ করে, বিভিন্ন লজিক্যাল গেটের নাম শুনেছেন, অ্যান্ড গেট, অর গেট, ন্যান্ড গেট। এইগুলির মাধ্যমে ডেটাটাকে আমার নির্ভুলভাবে এবং খুব দ্রুত ট্রানজিস্টরের মাধ্যমে খুব দ্রুত এগুলিকে আমরা সেন্ড এন্ড রিসিভ করতে পারি। And the occurrence of crosstalk is very rare in digital communication. Crosstalk মানে মিক্স অফ ডেটা আর কি, মনে করেন যে যদি ভয়েস নিয়েও হয় আমরা, কারণ আমাদের নেক্সটে যখন এক্সাম্পল হিসেবে দেখানো হচ্ছে তখন তো একটা এক্সাম্পল বলতে হয়, সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে ভয়েসটাকে নিচ্ছি। ভয়েসটা কি, আমাদের কথাগুলি হচ্ছে একটা অ্যানালগ সিগন্যাল, ওই অ্যানালগ সিগন্যালটা ডিজিটালাইজড হচ্ছে এবং সেই ডিজিটাল ডেটাটাই আপনার কাছে পাস হচ্ছে। আপনারা তো এখন লাইভ শুনতেছেন দেখে কি হচ্ছে, আপনার অ্যানালগ সিগন্যালটাই আপনার কান নিচ্ছে, কিন্তু এইটাকে যখন আপনি ডিজিটালি নেবেন তার মানে এইটাকে মাইক্রোফোন দিয়ে রেকর্ড হবে, ওইটা ডিজিটালি সেন্ড হবে আপনার কাছে। মনে করেন যে আমি ক্লাস রেকর্ডটা আপনাকে পাঠিয়ে দিলাম, তাহলে কি হচ্ছে আমার ভয়েসটা ডিজিটালি রেকর্ড হচ্ছে এবং ওইটা ডিজিটাল মাধ্যমে হচ্ছে আপনার কাছে পৌঁছাচ্ছে, এবং আপনি কি করছেন স্পিকারের মাধ্যমে এবং একটা মিডিয়া প্লেয়ারের মাধ্যমে ওইটা ডিকোড হয়ে আপনি ওই হচ্ছে ডিজিটাল সিগন্যালটাকে আবার ওয়েবে শুনতে পাচ্ছেন। কারণ আপনি যখন স্পিকার থেকে সাউন্ডটা পাচ্ছেন ওইটা কিন্তু আবার অ্যানালগ, ওইটা কিন্তু ডিজিটাল না, কিন্তু স্পিকার পর্যন্ত পৌঁছানোটা হচ্ছে ডিজিটাল। And in the signal is unaltered as the pulse needs a high disturbance
to alter the properties, which is very difficult. Signal processing functions such as encryption and compression are employed in the digital circuit to maintain the secrecy of the information and the probability of the বেশ কিছু আছে, জাস্ট আমি রিড আউট না করি, আপনারা একটু দেখে নিন। নেক্সটে আমরা হচ্ছে এলিমেন্টস অফ ডিজিটাল কমিউনিকেশন। ডিজিটাল কমিউনিকেশনে কি কি এলিমেন্ট আছে সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত, আমি একটু যে অ্যাডভান্টেজ সবগুলি বললাম না আর কি। এলিমেন্টস গুলির মধ্যে দেখেন যে সোর্স থেকে ডেস্টিনেশন, এটা আমাদের টার্গেট। সোর্স থেকে কোন কোন স্টেপ পার হয়ে ডেস্টিনেশনে যাচ্ছে সেটা এখানে দেখেন যে একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখানো হয়েছে। The elements from the digital communication system is represented by the following block diagram in the case of understanding. বোঝার সুবিধার্থে আপনার ব্লক ডায়াগ্রাম করে দেখানো হয়েছে। তো ফার্স্টে দেখেন সোর্স বিষয়টা কি, প্রত্যেকটা পয়েন্টেরই ডেসক্রিপশন আমাদের নোটে দেওয়া আছে, জাস্ট আমি ডায়াগ্রামটা সামনে রাখলাম, নোট থেকে ডিসকাস করছি আর কি। বাট যেটা ডিসকাস করছি এটা আপনারা নিচে পাবেন আর কি, ক্লাস নোটের নিচে পাবেন, কারণ ওইটাই আমি প্রিন্ট করে নিয়ে এসেছি। তাহলে সোর্স কাকে বলছি আমরা? দ্য সোর্স ক্যান বি অ্যানালগ সিগন্যাল। এক্সাম্পল মনে করেন সাউন্ড সিগন্যাল। সোর্সটা কি হতে পারে? যে কোনো একটা অ্যানালগ সিগন্যাল হতে পারে, যেমন হ্যাঁ যে কোনো সাউন্ড সিগন্যালকে আমরা ধরে নিচ্ছি অ্যাজ এক্সাম্পল যে এটা আপনার সোর্স। তারপর হচ্ছে ইনপুট ট্রান্সডিউসার। ট্রান্সডিউসারের কাজ কি? ইট ইজ এ ট্রান্সডিউসার which takes the physical input and convert into electrical signal, যেটা মাইক্রোফোনের কাজ আর কি, মাইক্রোফোন যে কাজটা করে। To block this block also consists of analog to digital converter where a digital signal is needed for further process। মানে এই যে আপনার ইনপুট ট্রান্সডিউসার যেটা অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার হিসেবেও কাজ করে, মানে আপনার সিগন্যালটাকে ফার্স্ট নিয়ে ওটাকে অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করবে, ওইটা হচ্ছে এই ব্লকটার কাজ। এইখানে আপনার একটা হার্ডওয়্যার থাকতে পারে যে হার্ডওয়্যারটা আপনাকে অ্যানালগটাকে ডিজিটালে কনভার্ট করে দিবে, কারণ পরবর্তী স্টেপের জন্য সোর্স এনকোডারের জন্য আমাদের ডিজিটাল এইটাই ভ্যালুটাই লাগবে, অ্যানালগ নিয়ে তখন আর কাজ করা যাবে না। তাহলে ফার্স্টেই আপনার কি করছে, অ্যানালগ থেকে ডিজিটাল একটা কনভার্টার আমাদের কাছে থাকছে। তারপর হচ্ছে সোর্স এনকোডার। সোর্স এনকোডার কি বলছি? দ্য সোর্স এনকোডার কম্প্রেস দ্য ডেটা ইনটু মিনিমাম নাম্বার অফ বিটস। ডেটাটাকে কম্প্রেস করে, মানে কম্প্রেস করে কিভাবে? রিডান্ডেন্ট ডেটা থাকে, অনেক কিছু এক্সট্রা জিরোস থাকে, সেইগুলিকে মিনিমাইজ করে অ্যান্ড দেন ডেটাটাকে কম্প্রেস করে। কম্প্রেস করার আরও বেশ কিছু টেকনিক্স আছে, সেই টেকনিক্সগুলি দিয়ে ডেটাটাকে কম্প্রেস করা হয়। কম্প্রেস করার ফলে কি হচ্ছে? আমার ব্যান্ডউইথটা সেভ হচ্ছে, কারণ আমার ডেটাটা তো পুরোটাই তো ব্যান্ডউইথের খরচ করে যাবে, তাই না? তো ব্যান্ডউইথ যেহেতু খরচ করে যাচ্ছে, আমার ওই ব্যান্ডউইথটা একটা ভ্যালুয়েবল রিসোর্স, ওইটাকে যতটুকু পারা যায় সেভ করতে হয়। তো সেই সেভটা করার জন্য কি করছে? আমাকে সোর্সকে এনকোডার, সোর্স এনকোডার কি করছে? এটাকে কম্প্রেস করে মিনিমাম নাম্বার অফ বিটে কনভার্ট করছে and the process helps in effective utilization of the bandwidth. It removes the redundant bit, unnecessary excess bits, যেমন জিরোস গুলি থাকে। আমার মনে করেন যে কোনো একটা ডিজিটাল ডেটার সময় আমরা দেখছি যে আমরা একসাথে পুরোপুরি মনে করেন যে একটা নাম্বার 101 এটাকে সেন্ড করব। এইটাকে যখন আপনি সেন্ড করবেন, আপনি সেন্ড করার সময় আইদার এটা তো আমার বাইনারি ডিজিট এইভাবে যাবে না, ব্লক আকারে যাবে। ব্লক যাবে কি? আইদার অক্টাল আর হেক্সাডেসিমালের ব্লক আকারে যাবে। তাহলে 101 কে যখন আপনি অক্টালে কনভার্ট করবেন, তাহলে এটাকে সামনে একটা জিরো দিয়ে 4 ডিজিট কনভার্ট করে নিতে হবে। বাট এই জিরোটা তো এক্সট্রা, সামনের এই জিরোর তো কোনো ভ্যালু নাই। ডেটাটাকে যখন কম্প্রেস করা হয়, তখন এই কম্প্রেশন টেকনোলজি কি করে? আমাদের এই এক্সট্রা ভ্যালুসগুলিকে রিমুভ করে বাকি ডেটাকে নিয়ে আসে। আবার যখন আপনার এইটা তো একটা ব্লক আকারে ছিল, এই ব্লকটা পুরোপুরি সেন্ড হয়ে যাওয়ার পরে এই জিরোটা বাদ দিয়ে সেন্ড করছে, আবার ডেটাটাকে যখন ডিকোড হচ্ছে তখন আবার এই যে জিরোটাকে দিয়ে ব্লকটাকে পুরো করে দিচ্ছে, পুরো করে এই ডেটাটা আসছে। এই কারণে কম্প্রেস করার সময় যে আপনারা মনে করেন যে একটা ফাইলকে সাপোজ 5 MB আছে, এটাকে কম্প্রেস করে আপনি 3 MB বা 2 MB হয়ে গেল, তাহলে ডেটাটাকে ঠিক রেখে অক্ষুণ্ণ রেখে আপনার কম্প্রেসটা কি করে? তার বেশ কিছু টেকনিক্স আছে, সেটা হচ্ছে রিডান্ডেন্ট ডেটাগুলিকে রিমুভ করে দেওয়া হয়, অপ্রয়োজনীয় ডেটাগুলিকে রিমুভ করে দেয়, যেমন জিরোসগুলি থাকে, এবং যেই প্রয়োজনীয় ডেটাগুলি থাকে এইগুলিকে আবার কম্বাইন করে, যে এই ব্লকের মধ্যে 3টা 1 আছে আর 5টা 0 আছে। তো ওই টেকনিক্স আছে, এগুলিকে অ্যালগরিদম আছে, সেই অ্যালগরিদম দিয়ে ওইগুলিকে আবার কনভার্ট করে, মানে ওইটাকে এনকোড হয়ে যাচ্ছে, এনকোড এন্ড কম্প্রেস করে দেন সে সেটাকে ব্যান্ডউইথ খরচ করে পার করে দিচ্ছে সামনের দিকে। তারপরে দেখেন আছে সোর্স এনকোডার পর চ্যানেল এনকোডার। চ্যানেল এনকোডার কি করছে? চ্যানেল এনকোডার
does the code for error correction during the transmission of the signal due to the noise of the channel. The signal may be altered and hence to avoid this the channel encoder adds some redundant bit to the transmitted data. These are the error correcting bits. মানে যখন আপনার এটা আসছে এটার মধ্যে কিছু নয়েজ যখন অ্যাড হয়ে যায়, নয়েজটা অ্যাকচুয়ালি হচ্ছে এরর, মানে রং ডেটা রং ভ্যালুস ইনক্লুড হয়ে যাওয়াটাকে নয়েজ বলা হচ্ছে এখানে। এবং আপনার যখন অ্যানালগ সিগন্যাল থাকছে তখন যখন ওর ভিতরে সাউন্ডের মধ্যে আরো কিছু বাড়তি কিছু যখন চলে আসে এটাকে আমরা নয়েজ বলি। ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে আপনার ডেটাটা যেরকম থাকা দরকার এইরকম না দিকে এইটাকে যদি 110 হয়ে যায় তাহলে এটা মনে করেন যে ডেটাটা অল্টার হয়ে গেল, তো এটা একটা নয়েজ ডেটা, ডেটাটা আর ঠিক থাকছে না। অলরেডি আপলোড করা আছে, আপনারা মোবাইল থেকে দেখতে পারেন। আপলোড করা আছে সব কিছু। আচ্ছা, এরপরে আছে ডিজিটাল মডুলেটর, লাস্ট ওয়ান যেটা সোর্স থেকে পাচ্ছি। ডিজিটাল মডুলেটর কি করছে, এটা D2 এতে কনভার্ট করছে, ডিজিটাল টু অ্যানালগে কনভার্ট করছে। দেখেন এটা লিখছি আমরা যে the signal is transmitted to modular here by the carrier, ক্যারিয়ারের মাধ্যমে এটা মডুলারের কাছে পৌঁছাচ্ছে, and the signal is also converted to analog from the digital sequence in order to make the travel through the channel or the medium. তো চ্যানেল আর মিডিয়ামের মাধ্যমে এটা আবার পার হচ্ছে। চ্যানেলটা কি, চ্যানেল ইজ দ্য মিডিয়াম allows the analog signal to transmit from the transmitter end to the receiver end, মানে চ্যানেল হচ্ছে ট্রান্সমিটার এন্ড থেকে রিসিভার এন্ডে সিগন্যালটাকে পৌঁছানোর জন্য যে মাধ্যমটা ইউজ করা হচ্ছে ওইটাকে চ্যানেল বলা হচ্ছে। and this is the first step of the receiver end. রিসিভার এন্ডের জন্য এটা হচ্ছে সেন্ডার সেন্ড করে দিচ্ছে, সেন্ডারের কাজ শেষ। রিসিভার এন্ডের জন্য প্রথম স্টেপটাই হচ্ছে চ্যানেল থেকে সে সোর্সটা পাচ্ছে। তো it is the first step for the receiver end, and the received signal is demodulated as well as converted again to analog to digital. ওই স্টেপে লাস্টে যে কিন্তু আবার ডিজিটালকে অ্যানালগ করে দিয়েছিল, মানে ফার্স্টে এটাকে আপনার কনভার্ট করছে, তারপর সোর্স এনকোড হচ্ছে, চ্যানেলের মধ্যে এনকোড হচ্ছে, আবার ডিজিটালটাকে অ্যানালগ করছে, পরে এবার সেন্টারের কাছে পাঠাচ্ছে চ্যানেলের মধ্যে দিয়ে। পাঠানোর পরে এই আবার কি করছে, রিসিভার কি করছে, ওইটাকে আবার অ্যানালগ থেকে আবার ডিজিটালে কনভার্ট করছে, মানে সেম প্রসেসগুলি আবার করবে। তারপর দেখেন সেম ভাবে চ্যানেল এনকোডার আছে, সোর্স এনকোডার, এনকোডারের যা কাজ ছিল এনকোড করা, ডিকোডার হচ্ছে জাস্ট অপোজিট। চ্যানেল ডিকোডার আছে, সোর্স ডিকোডার আছে, এবং ওইটাকে আউটপুট ট্রান্সডিউসারের মাধ্যমে কি করছে আবার ডিজিটাল থেকে অ্যানালগে করছে, এবং সেই অ্যানালগ ভয়েসটাকে আমরা শুনতে পাচ্ছি। এই স্টেপসগুলিকে এখানে আমরা খুব সংক্ষেপে এক্সপ্লেন করে দেওয়া হয়েছে। and then there finally আমরা পাচ্ছি না আমাদের আউটপুট সিগন্যাল, একদম ওটার ব্লকের লাস্টে ছিল আউটপুট সিগন্যাল, সেই আউটপুট সিগন্যালটা আমরা পাচ্ছি। নেক্সট টপিক হচ্ছে পালস কোড মডুলেশন। পালস কোড মডুলেশন হচ্ছে এরকম একটা বিষয় যে দেখেন ইমেজটা আগে দেখেন, এটা হচ্ছে আমাদের সাইন ওয়েভের ইনপুট ছিল, সেটাকে আমরা পিসিএম এ কনভার্ট করছি। পিসিএম মানে হচ্ছে পালস কোড মডুলেশন। তো পালস কোড মডুলেশন বিষয়টা কি, মডুলেশন হচ্ছে একটা প্রসেস অফ ভ্যারিং ওয়ান অর মোর প্যারামিটারস অফ দ্য ক্যারিয়ার সিগন্যাল ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য instantaneous values of the message signal. The message signal is the signal which is being transmitted to communicate, and the carrier signal is a high frequency signal which has no data but used for long distance. দেখেন যে এখানে দুই রকম বিষয় যাচ্ছে, একটা হচ্ছে আপনার উপরে লেখা আছে যে দেখেন যে মডুলেশন কি, মডুলেশন একটা প্রসেস অফ ভ্যারিং ওয়ান অর মোর প্যারামিটার অফ দ্য ক্যারিয়ার সিগন্যাল, ক্যারিয়ার মাধ্যমে যে সিগন্যালটা যাচ্ছে ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুস অফ দ্য মেসেজ সিগন্যাল। মেসেজ সিগন্যালে কি বলছে, মেসেজ সিগন্যাল ইজ আ সিগন্যাল in which is being transmitted for the communication. মেসেজটা যে পাঠাচ্ছি ওইটা কমিউনিকেশনের মধ্যে দিয়ে যেটা ট্রান্সমিট হচ্ছে। আর সরি, আর ক্যারিয়ার সিগন্যাল বলে আরেকটা কথা আছে, একটা তো মেসেজ যাচ্ছে, আর ক্যারিয়ার সিগন্যাল হচ্ছে যে আমার ক্যারিয়ারটা অ্যাক্টিভ আছে কিনা, মানে মাধ্যম যে মাধ্যমের মাধ্যমে পাস হবে ডেটা সেটা অ্যাক্টিভ আছে কিনা সেই বিষয়টা আসছে। তো দেখেন ক্যারিয়ার সিগন্যাল কি বলছি, ক্যারিয়ার সিগন্যাল ইজ আ হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল
এটা একটা হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল যেটা কি করছে হুইচ হ্যাজ নো ডেটা, যার ভিতরে কোনো ডেটা থাকে না, মানে ক্যারিয়ারটা ঠিকমতো কাজ করছে কিনা সেইটাকে দেখো। বাট ইট ইজ ইউজড ফর লং ডিসটেন্স ট্রান্সমিশন। লং ডিসটেন্স ট্রান্সমিশনের ক্ষেত্রে আমার মানে সেন্ডার এন্ড থেকে রিসিভার এন্ডের দুইটা পয়েন্ট পর্যন্ত কানেকশনটা এস্টাবলিশ আছে কিনা সেই বিষয়টাকে আমরা দেখছি। আর মেসেজ সিগন্যাল কি করছে, মেসেজ যেটা আমার আছে মানে ডেটা যেটা আছে ওইটাকে ট্রান্সমিট করছে। তাহলে দুই রকম সিগন্যাল এখানে যাচ্ছে। And there are many modulation techniques which is classified according to the types of pulse modulation employed. অনেকগুলি টেকনিক আছে, সেই টেকনিকগুলির মধ্যে ডিজিটাল মডুলেশন টেকনিক is used for pulse code modulation, and a signal is a pulse code modulation is convert to analog from analog information into a binary sequence that is ones and zeros, and the output of the PCM will reassemble the binary sequence. The following figure shows the example of PCM output respect to the instantaneous values of the given sine wave. In pulse code modulation, the message signal is represented by a sequence of coded pulses, and এই যে পালসগুলি যাচ্ছে পালসগুলি আপনারা এই PCM এর বিভিন্ন ডিভিশন আছে সেইগুলিকে নিচে আছে 1 by 1 আছে। বিফোর দ্যাট মাল্টিপ্লেক্সিং বিষয়টাকে আমরা যদি দেখি, মাল্টিপ্লেক্সিংটা আমাদের ওই আগের যে নোট ছিল 5 এবং 6, এই দুইটাকে আপনারা যখন স্টাডি করবেন দুইটাকে একসাথে করে দেখেন, কারণ দুইটাই ফিজিক্যাল মিডিয়ার উপরে জাস্ট একটু লেন্থি হয়ে যায় দেখে পার্ট করে দেওয়া হয়েছে। তো ওইটার মধ্যে আগেরটার মধ্যেও মাল্টিপ্লেক্সিং আছে, মানে কনসেপ্ট নতুন না, কিছু কথা নতুন অ্যাড করা হয়েছে আর কি। মাল্টিপ্লেক্সিং এর বিষয়টা আগের ক্লাস নোটটার মধ্যেও এই যে 6 এর মধ্যে একদম শুরুতেই দেওয়া আছে। মাল্টিপ্লেক্সিং হচ্ছে এমন একটা প্রসেস দ্যাট কম্বাইনিং দ্য মাল্টিপল সিগন্যাল ইনটু ওয়ান সিগন্যাল। মানে মাল্টিপ্লেক্সিংটা এরকম যে মনে করেন এটা হচ্ছে আমাদের অনেকগুলি সিগন্যাল, অনেকগুলি ডেটা, অনেকজনের অনেক ডেটা বা একজনের অনেক ডেটা, আলাদা আলাদা ডেটা। যে তিনটা লাইন ঢুকে তারপর আপনার যে ভিডিও অডিও যে এটা মাল্টিপ্লেক্সার করে না, যে কোনো ধরনের ডেটারই অনেক রকম অনেকগুলি ডেটা, অথবা একজন আপনি একটা ভয়েস সেন্ড করেছেন, তো আপনার ভয়েসটা কি হচ্ছে প্যাকেট আকারে যাচ্ছে না নেটওয়ার্কের মধ্যে, প্যাকেটগুলি যখন যাচ্ছে এই চ্যানেলের মধ্যে দিয়ে প্রত্যেকটার মধ্যে দিয়ে আলাদা আলাদা জন্য যেতে পারে। আবার আপনি কথা বলার পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনি ব্রাউজিংও করছেন, তো আপনার ডিভাইস থেকে আরেকটা ডেটাও তো কমিউনিকেট করছে, দুইটা দুই জায়গায় যাচ্ছে। আপনি ব্রাউজ করছেন একটা ওয়েবসাইট, সেটা ওই সার্ভার হিট করছে, আপনি ভয়েস টক করছেন একজনের সাথে, সেটা তাদের সার্ভার হয়ে পার হচ্ছে। অথবা ডিফারেন্ট পারসন ইন এ ল্যান্ড আলাদা আলাদা হচ্ছে ইউজারের ডেটাটাকে আসছে, এবং যখন আপনার এটা যাচ্ছে ডেটাটা আপনার একটা সিঙ্গেল চ্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছে। তো এই সকল ডেটাগুলিকে কম্বাইন করে একটা ডেটাতে কনভার্ট করাটা ওইটাই হচ্ছে টেকনিকটাই হচ্ছে মাল্টিপ্লেক্সিং, বা সংক্ষেপে মাক্স বলা হয় মাল্টিপ্লেক্সিং। আবার এই সিঙ্গেল ডেটাটাকে আবার যখন মনে করেন যে এটা মনে করেন এ বি সি ডি আলাদা আলাদা ডেটা, এই ডেটাটাকে আবার ডিমাক্সের মাধ্যমে ডিমাল্টিপ্লেক্সিং, যেটাকে ডিমাক্স বলছে, এটা আবার ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে এবং ডেটাগুলি আলাদা আলাদা ডেটাতে কনভার্ট হয়ে যাচ্ছে। তো এই যে টেকনিক্সটা এটাকে বলা হচ্ছে মাল্টিপ্লেক্সিং এবং ডিমাল্টিপ্লেক্সিং, মানে একটা সিঙ্গেল চ্যানেলের মধ্যে দিয়ে অনেক রকম অনেক ডেটা পাস হওয়াটাকে ওইটাকে বা টেকনিকটাকে বলা হচ্ছে মাল্টিপ্লেক্সিং, এবং তার অপোজিট বিষয়টাকে বলা হচ্ছে ডিমাল্টিপ্লেক্সিং। দেখেন যেখানে মাল্টিপ্লেক্সিং ইজ এ প্রসেস অফ কম্বাইনিং মাল্টিপল সিগন্যালস ইনটু ওয়ান সিগন্যাল, যেটা আমাদের ক্লাস নোটে দেওয়া আছে, ওভার এ শেয়ার্ড মিডিয়াম। যে কোনো একটা শেয়ার্ড মিডিয়াম, এই যে মিডিয়ামটা এটা তো শেয়ার্ড মিডিয়াম, কারণ আপনি তো যে লাইনটার মাধ্যমে ইউজ করছেন ওইটা তো আপনার একার না। হ্যাঁ, হতে পারে লিজড লাইন যখন আপনি নিচ্ছেন আপনি পার্সোনালি ওই লাইনটাকে ইউজ করবেন, ওই লাইনের মধ্যে কারো অ্যাক্সেস নাই, কিন্তু এটা অনেক এক্সপেন্সিভ। These signals, if analog in nature, the process is called analog multiplexing, এবং সিগন্যালটা যদি বাই নেচার আর কি ওটা অ্যানালগ হয় তাহলে অ্যানালগ মাল্টিপ্লেক্সিং বলবো, আর যদি ডিজিটাল হয় তাহলে ওটাকে ডিজিটাল মাল্টিপ্লেক্সিং বলবো। Multiplexing was first developed by telephony. A number of signals are combined
to send through a single cable, and the process of multiplexing divides the communication channels into several number of logical channels, allotting each one for a different message, signal or a light করতেছে তো একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা, যেটা বলছিলাম আপনার সাথে আলোচনা করছিলাম ওইটাই বইয়ের ভাষায় লেখা আছে, মানে সহজ কনসেপ্টটা তো বললাম যে অনেক ডেটাগুলিকে একটা সিঙ্গেল চ্যানেলের মধ্যে দিয়ে নেওয়ার যে টেকনিক্স, সেই টেকনিক্সটাকে আমরা মাল্টিপ্লেক্সিং করছি, ওইটাকেই আমরা গুছিয়ে সুন্দর ভাষায় লিখছি। তাহলে আমরা বলছিলাম যে several number of logical channels allotting each one for a different message signal or a data stream to be transferred, and the device that does multiplexing is called mux. যে ডিভাইসটা ওই মাল্টিপ্লেক্সিং এর কাজটা করছে মাল্টিপ্লেক্সারও বলা হয় অথবা মাক্সও বলা হয়। and the reverse process that is extracting the number of channels from one, মানে একটা থেকে অনেকগুলিতে এক্সট্রাক্ট করা, যেটা ডিকম্প্রেস করে, সেটাকে আমরা বলতেছি যে ডিমাল্টিপ্লেক্সিং, এবং হচ্ছে যে ডিভাইসটা কাজ করে তাকে আমরা বলছি ডিমাক্স। The following is the figure represents the mux and demux. এই যে দেখেন যেরকমটা আপনারা ড্র করছিলাম, ব্যাপারটা এরকমই। মাল্টিপ্লেক্সার কয়েক টাইপের আছে, তো এটার মধ্যে মেইনলি টু টাইপস অফ মাল্টিপ্লেক্সার, নেম অ্যানালগ এন্ড ডিজিটাল, and they are further divided into FDM, WDM এবং TDM। FDM হচ্ছে ফাইল ডিভিশন, FDM হচ্ছে আপনার সবকিছু আলোচনা করেছি। FDM হচ্ছে আপনার হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, অ্যানালগ মাল্টিপ্লেক্সিং, ডিজিটাল, এই দুইটা তো মেন আছে। অ্যানালগকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, যেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং এবং ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং। দেখেন যে অ্যানালগটাকে দুই ভাগে ভাগ করেছি আমরা, FDM এবং WDM, দুইটা ভাগে ভাগ হয়। ডিজিটালটা থেকে আসছে হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, এবং টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং দুই রকম, সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস। টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিংকে আমরা TDM বলছিলাম, যেটা সিনক্রোনাস TDM এবং অ্যাসিনক্রোনাস TDM, এই দুই ভাগে বিভক্ত আর কি। এইগুলি সম্পর্কে আমাদের নিচে আছে, দেখেন অ্যানালগ মাল্টিপ্লেক্সিং কাকে বলছি। The analog multiplexing technique involves the signal which are analog in nature, and the analog signal are multiplexed according to their frequency or wavelength. Frequency তাহলে তিন রকম আমরা মেইনলি দেখব, এক হচ্ছে FDM, WDM এবং TDM। তার মধ্যে FDM হচ্ছে ফ্রিকোয়েন্সি এবং WDM হচ্ছে ওয়েভলেন্থ, এই দুটো হচ্ছে অ্যানালগ ক্যাটাগরির মধ্যে আসে। আর ডিজিটাল ক্যাটাগরির মধ্যে আসছে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, যেটা সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস, এই দুইটা ভাগে বিভক্ত আর কি। তো প্রত্যেকটা সম্পর্কে একটু একটু করে বলা আছে এখানে। দেখেন যে ফ্রিকোয়েন্সি ডিভিশন কোনটাকে বলছি আমরা। ইন অ্যানালগ মাল্টিপ্লেক্সিং the most used technique is frequency division multiplexing by FDM. This technique uses various frequencies to combine streams of data for sending them on a communication medium as a single signal. কেমন সেটা মনে করেন a traditional television transmitter which sends a number of channels through a single cable using FDM. মনে করেন একটা ডিশের লাইনের মধ্যে দিয়ে অনেকগুলি চ্যানেল আসছে, তো এক একটা চ্যানেলে কি, এক একটা চ্যানেলে দেখেন আপনারা জানেন যে চ্যানেলগুলি একটা ফ্রিকোয়েন্সি লেন্থ থাকে, ওয়েভলেন্থ ফ্রিকোয়েন্সি লেন্থ থাকে, ওই ফ্রিকোয়েন্সি লেন্থে আপনার টিউন করলেই ওই চ্যানেলটাকে দেখা যায়। তাহলে কি হয়, আমরা যেখান থেকে ডিশের লাইনটা নেই, ওদের কাছে রিসিভার আছে, ওরা ফ্রিকোয়েন্সিটাকে টিউন করে চ্যানেলগুলিকে সেট করে, এরপরে নাম্বার অফ চ্যানেলস, মনে করেন 100টা চ্যানেলকে একটা সিঙ্গেল ডিশের লাইনের মাধ্যমে আপনার রিসিভারের কাছে পাঠিয়ে দিচ্ছে, মানে আপনার টিভিতে পাঠিয়ে দিচ্ছে। টিভির মধ্যে যে ট্রান্সমিটারটা আছে ওইটা রিসিভ করছে এবং আপনার নাম্বার অনুযায়ী, টিভির রিমোটের নাম্বার অনুযায়ী আপনাকে আলাদা আলাদা ফ্রিকোয়েন্সিটাকে আলাদা আলাদা নাম্বারের সাথে সেট করে রাখছে। যে 1 নম্বর চ্যানেলে ফ্রিকোয়েন্সি লেন্থ এত, ওইটা সেট করে রাখছে, তার মানে আপনি এক চাপতেছেন, মানে ওই ফ্রিকোয়েন্সি লেন্থে যে সিগন্যালটা আছে ওই সিগন্যালটাকে তখন আপনাকে ভিউ করাচ্ছে বা ওই সিগন্যালটা রিসিভ হচ্ছে। অ্যাট এ টাইম 10টা সিগন্যাল কিন্তু রিসিভ হয় না, অ্যাট এ টাইম 10টা সিগন্যাল রিসিভ হয় না। আবার আপনারা যখন একটা টেকনিক আছে, সেটা হচ্ছে কিছু কিছু টিভির মধ্যে অ্যাডভান্স ফাংশনের মধ্যে আছে, দেখবেন যে ছোট ছোট করে অনেকগুলি চ্যানেল দেখায়। অথবা আপনারা মনে করেন সিসিটিভি ক্যামেরা যদি চিন্তা করেন, সিসিটিভি ক্যামেরাতে কি হচ্ছে, আপনি একটার মধ্যে 9টা বা 16টা
বা 25টা, যে কয়টা আপনি আলাদা আলাদা স্ক্রিনের ডেটা দেখতে চান সেটা দেখতে পাচ্ছেন। তাহলে আমরা একটু আগে দেখলাম যে অনেকগুলি ফ্রিকোয়েন্সি আমি সেট করে রাখতে পারি, মানে অনেকগুলি ক্যামেরার থেকে আমি কানেকশন নিয়ে রাখতে পারি, কিন্তু সবগুলিকে যখন একসাথে দেখবো সেটার জন্য আমাদেরকে ওই যে চ্যানেলের যে বক্সটা, ওই বক্সটার মধ্যে আলাদা টেকনোলজি আছে যেটা কি করতেছে, আপনাকে সবগুলি চ্যানেলের ডেটাটাকে অ্যাট এ টাইম সেন্ড করার একটা ব্যবস্থা করছে টেকনিক। আর ডিসপ্লে তো শুধু ওটাকে ভিউ করাচ্ছে, ডিসপ্লের মধ্যে কোনো নাই যে আমার একটা ডিসপ্লের মধ্যে 10টা আসবে আর 20টা আসবে, একসাথে কি করে ডিসপ্লেটা দেখবো, ওইটা ডিসপ্লের কোনো ইস্যু না। জি স্যার, টিভি চ্যানেলের ক্ষেত্রে যাদের থেকে আমরা লাইন নিই তাদের কাছে তো 100টা চ্যানেলের অ্যাক্সেস থাকে। জি তো তাদের কাছে কি ওই 100টা চ্যানেল একসাথে আসে নাকি মানে ওয়ান বাই ওয়ান? কারণ আমরা টিভিতে যখন চ্যানেল দিই একটা চ্যানেল দেখা যায়, আবার চেঞ্জ করতে আপনার ওদের কাছে যে রিসিভার থাকে ওই রিসিভারের ক্যাপাসিটি থাকে। যেমন মনে করেন সিসিটিভি ক্যামেরা, আপনার ডিভিআর বক্স আছে, ডিভিআর বক্সে 4টা পোর্ট থাকলে আপনি কি করবেন, 4টা ক্যামেরাকে ওখানে ইন করতে পারবেন, ওই 4টাকে একসাথে ভিউ করতে পারবেন বা ওয়ান বাই ওয়ান ভিউ করতে পারবেন। ওদের কাছে যে চ্যানেল বক্স আছে সেই চ্যানেল বক্সের মধ্যে কতগুলি রিসিভ করতে পারছে সেটার একটা ক্যাপাসিটি আছে। তো আপনার 10টাও হতে পারে, 50টাও হতে পারে। ওদের কাছে দেখা যাচ্ছে মাল্টিপল বক্স থাকে, দেখা যাচ্ছে যে কোনোটা 16টা রিসিভ করছে, কোনোটা 32টা রিসিভ করছে, এইগুলিকে কম্বাইন করে সে রিসিভ করার পরে দেন সেটাকে পাস করছে। কারণ আমার কাছে ওই যে বক্সটা আর কি যে থাকে চ্যানেল বক্স যেটাকে বলা হয়, ওইগুলি একটু এক্সপেন্সিভ ডিভাইস। তো ওই ডিভাইসকে আপনি হচ্ছে দেওয়ার পরে ও সবগুলিকে একসাথে সেট করছে। এখন ওর কাছে যদি দেখতে চান আপনি ওই চ্যানেল বক্স থেকে ডিসপ্লেতে ওয়ান বাই ওয়ানই দেখতে হবে, একসাথে সবগুলি ওখানে দেখতে পাবেন না। একসাথে সবগুলি দেখার টেকনিক ওইটা জন্য দেখা যাচ্ছে এক্সট্রা হার্ডওয়্যার আবার থাকতে হচ্ছে ডিসপ্লের সাথে। এক্সট্রা ওই হার্ডওয়্যার থাকলে আমি দেখা যাচ্ছে মাল্টিপল, দু একটা টিভিতে এরকম দেখছি যে আপনার মাল্টিপল চ্যানেলসকে একসাথে ছোট ছোট করে দেখা যাচ্ছে আর কি। তো দ্যাট ইজ ডিফারেন্ট। বাট জেনারেলি যেটা হয় যে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং এ আমরা send a number of channels through a single cable এবং we can watch one by one. ওয়েভলেন্থ ডিভিশনে আসেন, প্রত্যেকটা মোটা লেন্থ হয়ে যেত, দেখেন এই প্রত্যেকটা ডেসক্রিপশনে কয়েক পেজ করে আছে, সাথে যদি ইমেজগুলিকে দেওয়া যেত আপনারা হয়তো আরো ভালো করে বুঝতে পারতেন। তো প্রত্যেকটা আপনার ইমেজ যে কোনো রিসোর্স থেকে সার্চ করেও দেখতে পারেন। আমাদের বেশ কিছু ভালো টিউটোরিয়াল সাইট আছে, জাভাটি পয়েন্ট, টিউটোরিয়ালস পয়েন্ট, গিগস ফর গিগস। এছাড়া এমনি নর্মালি সার্চ করলে ডিজিটাল কমিউনিকেশন টেকনিক্স লিখে সার্চ করলে আপনার এই টেকনিক্সগুলির ইন ডিটেলসে আসে এবং প্রত্যেকটার দেখা যাচ্ছে সাথে ইমেজ কিন্তু আসলে অনেক কথা বলে। একটা প্যারাগ্রাফ পড়ে আপনি যে কন্টেন্টটাকে বুঝবেন একটা ইমেজের মাধ্যমে কিন্তু সেইটাকে আপনাকে বোঝায় দেওয়া যায় এবং ওইটা আমাদের ফোকাস করে ভালো মনেও থাকে, মানে ভিজুয়ালাইজ ট্রেনিং। এটাকে ভিজুয়ালাইজ ট্রেনিং হচ্ছে আপনি আপনার ভিশনের মাধ্যমে আপনি আপনার নলেজ বাড়ছে বা আপনার ব্রেন ট্রেন্ড আপ হচ্ছে। এটা দেখা যাচ্ছে যে যতটা আমরা স্টাডি করে পড়ে মনে রাখতে পারি তার চেয়ে এটা ইজিয়ার এবং এটা দীর্ঘস্থায়ী। তো এই কারণে অনেক সময় আমরা বিভিন্ন ডায়াগ্রাম অ্যাড করার চেষ্টা করি, যেমন এই যে আপনাদের এই মাল্টিপ্লেক্সারের ডিভিশনটা, আপনি ডিভিশনটা আর কিছুই না, আমরা তো নর্মালি মনেই রাখতে পারি, কিন্তু সেই মনে রাখাটা আরো সহজ হয়ে যায় যখন আপনি একটা ডায়াগ্রামের মধ্যে দিয়ে একটা ছকের মাত্র দিয়ে আপনি জিনিসটাকে বোঝার চেষ্টা করেন। তো সেই কারণে বলছি যে আপনারা এই বিষয়গুলির উপরে প্রত্যেকটা যদি পিকচার ইনক্লুড বা আমাদের একটা টেক্সট বুক করে দেওয়া আছে, আপনাদের সাথে গ্রুপে দেওয়া আছে, নেটওয়ার্ক কনসেপ্ট এরকম বলে একটা বই থাকতে পারে, আপনি ইনক্লুড করে দেওয়া থাকতে পারে আর কি, ওইটার মধ্যে দেখলেও হবে, ঠিক আছে, যেখানে আরো ডিটেলসে ডিসকাস করা আছে। আচ্ছা, ওয়েভলেন্থ ডিভিশন বা WDM কাকে বলছি আমরা? ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং ইজ এ অ্যানালগ টেকনিক, কারণ আমরা তো জানি FDM আর WDM দুটাই অ্যানালগ টেকনিক, in which many data streams of different wavelength are transmitted in the light spectrum. Light spectrum মানে wavelength এর মাধ্যমে আপনার কি হচ্ছে, and if the wavelength increases the frequency of the signal decrease, মানে প্রপোর্শনটা অপোজিট আর কি। ওয়েভলেন্থ যদি বাড়ে তাহলে ফ্রিকোয়েন্সি কমে যায় অটোমেটিক্যালি ওই অনুপাতে। A prism which can turn different wavelengths into a single line, একটা প্রিজমের কথা চিন্তা করেন, প্রিজম তো আপনারা সায়েন্স স্টুডেন্ট সবাই দেখেছেন তাই না, ফিজিক্সের প্র্যাকটিক্যাল করার সময়
প্রিজম কি করে, আপনার একটা সিঙ্গেল রেকে কনভার্ট করে 7টা আলোতে ভাগ করছে। আবার প্রিজমটা একটু অন্য টেকনিকে সেট করলে ওই 7টা আলোকে বা ওই আলোটাকে আবার একটা রেতেও কনভার্ট করতে পারে, মানে সে এনকোডও করতে পারছে আবার ডিকোডও করতে পারছে। তো দেখেন, প্রিজম which can turn different wavelengths into a single line can be used the output of marks and the input of demarks. এই যে মার্কসের আউটপুট হিসেবে সিঙ্গেল লাইন, এইটাকে এখানে একটা প্রিজম টেকনোলজি দিয়ে আবার আমি ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। এক্সাম্পল দেখেন যে অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন, মানে অপটিক্যাল ফাইবারটা কি, অপটিক্যাল ফাইবার তো হচ্ছে গ্লাসের মধ্যে দিয়ে আলো যায়, তাই না, মানে এইটার মাধ্যমে ডেটা যাচ্ছে, এই কারণে এত ফাস্টার যেতে পারে, কারণ আমরা জানি যে আলোর গতি অনেক বেশি। সো আমরা যদি আলোটা পার হওয়ার জন্য দ্রুত কোনো মিডিয়াম দিতে পারি, বায়ু একটা মিডিয়াম, বাতাসের মধ্যে দিয়ে ধরেন সূর্য উঠলে আমরা আলোটা পাচ্ছি বা একটা লাইট থেকে আলো পাচ্ছি, সেই আলোর তীব্রতার উপরে সেটা কত দূর যাবে সেটা ডিপেন্ড করছে, কিন্তু আলোটা তো যত দূর যাচ্ছে সেটা কিন্তু আলোর গতিতেই যাচ্ছে। ওই টেকনিকটাকে কাজে লাগানো হচ্ছে ফাইবারের মধ্যে, মানে আমরা গ্লাস দিয়ে তৈরি করা বা ফাইবার দিয়ে তৈরি করা এরকম চিকন চিকন কেবলের মতো, যে আপনার ফাইবার অপটিক কেবলের ভিতরে দেখেছেন হয়তো, যে ওর ভিতরে অনেকগুলি প্ল্যাডিং থাকে এবং ওর ভিতরে প্ল্যাডিং এর মধ্যে ফাইবারটা থাকে। ফাইবার হচ্ছে চিকন চিকন ফাইবারের তার, যেটাকে গ্লাসও বলে অনেক সময়, ফাইবার বল। ওইটার মধ্যে দিয়ে আপনার সিগন্যালটা যাচ্ছে, মানে যেখান থেকে সিগন্যালটা পাঠাচ্ছি ওই সিগন্যালটা একটা লাইট রে আকারে পাঠাচ্ছি, ওই লাইট রেটাই লাইটের গতিতে যাচ্ছে দেখে আমরা এত ফাস্টার গতিতে ফাইবারের মধ্যে দিয়ে ডেটাকে ট্রান্সফার করতে পারি। হ্যালো, জি, ওই লাইট রেটা কি কালার ডিফারেন্স কি ম্যাটার করে? লাল লাইট হলে একটা ইনফরমেশন, গ্রিন লাইট লাইট রে যখন যায় তখন এটার মধ্যে তো কালার কোনোই থাকে না, মানে সবগুলোই কি সিগন্যাল। একটা সিঙ্গেল ওয়েভলেন্থের লাইটই হ্যাঁ হ্যাঁ, লাইটের মধ্যে যে আপনি বলছেন যে লাইটের কালারটাকে সেপারেট করছে, না এরকম যে রেড কালার হলে অমুকের মিস্টার ওয়ানের ডাটা, না এরকম ব্যাপারটা না, এরকম ব্যাপারটা নেই। প্রিজমটাকে এক্সাম্পল হিসেবে বলা হয়েছে কেন, কারণ প্রিজম যেমন মনে করেন যে একটাকে আমাদের মাথায় আসতে পারে যে একটাকে আবার ভেঙে অনেকগুলি কি করে হচ্ছে, অনেকগুলিকে আমি কম্বাইন করে একটা নাই করলাম, কিন্তু একটাকে ভেঙে অনেকগুলি কি করে হচ্ছে। তো ওই জন্য আপনাদেরকে একটা আইডিয়া দেওয়া হয়েছে যে প্রিজম কি করছে, আপনার একটা হোয়াইট রেকে কনভার্ট করে দিচ্ছে 7 কালারসে। এটা একটা টেকনিক। এখানে ডিমাল্টিপ্লেক্সার বা ডিমাক্স যে ডিভাইসটা থাকে ওইটার ভিতরে সেই টেকনিকটা আছে যে ডেটাগুলিকে আলাদা আলাদা ভাবে ডিভাইড করে দিচ্ছে। আচ্ছা, এই দুটো ছিল অ্যানালগ। ডিজিটাল মাল্টিপ্লেক্সিং এ আসে। ডিজিটাল মাল্টিপ্লেক্সিং is the term of digital represent the discrete bits of the information, hence the available data. দুই রকম, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এবং হচ্ছে একরকমই টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস। তো টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং বা টিডিএম এ the time frame is divided into slot and the technique is used to transmit the signal over a single communication channel by allocating one slot for each message. আলাদা আলাদা স্লটে ভাগ করছে এবং প্রত্যেকটা মেসেজকে আলাদা আলাদা স্লট দিয়ে দিচ্ছে। Of all the types of TDM, the main one is the synchronous and asynchronous. মানে অনেক রকমের মধ্যে মেইন হচ্ছে এই দুইটা, সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস টাইপের টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। সিনক্রোনাসটা কিভাবে কাজ করে দেখেন, the input is connected to a frame. If there are n number of connection, then the frame is divided into n time slot and one slot is allotted for each input line. যতগুলি থাকছে ততগুলি n সম্পর্কে আমি টাইমটাকে n দিয়ে ভাগ করে দিচ্ছি এবং প্রত্যেকটা স্লটে একটা একটা করে মেসেজ বা ডেটা আমরা দিচ্ছি। In this technique, the sampling rate is common to all signal and hence the same clock input is given. The mux allocates the same slot for each device at all the time. Asynchronous এর মধ্যে হচ্ছে it is the sampling rate of different for each of the signal and a common clock is not required. If it is allotted
device for the time slot transmits nothing and site is idle, then the slot is allotted to the another device unlike like synchronous. And TDM is used in asynchronous task. আচ্ছা যাই হোক এই ভাগগুলি ছিল। এরপরে আমাদের আসছে হচ্ছে লাইন কোডিং টপিক। দেখেন ফার্স্টে আমরা কি কি কয়টা ডিফারেন্ট টপিক ছিল। ফার্স্টে আপনার ছিল ডিজিটাল কমিউনিকেশনের মধ্যে তার এলিমেন্টসগুলিকে আলোচনা করছিলাম আমরা। তারপরে পালস কোড মডুলেশন আলাদা একটা টপিক ছিল, মাল্টিপ্লেক্সিং এবং ডিমাল্টিপ্লেক্সিং এই বিষয়টা একটা টপিক ছিল। আর তারপরে এখন লাইন কোডিং যে বিষয়টা আছে, এটা ডিজিটাল কমিউনিকেশনেরই আরেকটা কনসেপ্ট বা আরেকটা কন্টেন্ট, লাইন কোডিং। Line code কি হচ্ছে? A line code is a code used for data transmission of a digital signal over the transmission line. This process of coding is chosen so as to avoid the overlap and the distortion of the signal, such as inter-symbol interface. Properties key as the coding is done to make more bits transmitted on the single signal, the bandwidth used is must reduce. লাইন কোডিং এর মাধ্যমে আমরা হচ্ছে বিটসগুলিকে একটা সিঙ্গেল চ্যানেলের মাধ্যমে যেহেতু পাঠাতে পারছি, ওই টেকনিকটার মাধ্যমে লাইন কোডিং টেকনিক। তো লাইন কোডিং টেকনিকটা নিচে আরো ডিটেলসে আছে, এটা ডিভিশনস আছে অনেক। এবং এই টেকনিকের মাধ্যমে আমরা কি করতে পারছি, আমাদের ব্যান্ডউইথটাকে ব্যান্ডউইথের কনজিউমটাকে অনেক সেভ করতে পারছি আর কি। ফর দ্য গিভেন ব্যান্ডউইথ দ্য পাওয়ার ইজ ইফেক্টিভলি বা এফিসিয়েন্টলি ইউজড হয় আর কি। মানে আপনার যে ব্যান্ডউইথটুকু, আপনার ব্যান্ডউইথ তো আপনার লিমিটেড, মানে আপনার ব্যান্ডউইথ কত এটা তো নির্ধারিত যে কত ব্যান্ডউইথ আমার আছে। আপনি চাইলে ওটাকে ইনক্রিজ করতে পারেন, বাট অ্যাট দ্য কারেন্ট টাইম আপনার তো ব্যান্ডউইথ একটা ফিক্স যে আমি এত ব্যান্ডউইথে আমার লাইন স্পিড হচ্ছে এত। তো সেই ব্যান্ডউইথটাকে প্রপার ইউটিলাইজ করাটা তো আমাদের কাজ। মানে আমার ব্যান্ডউইথের চেয়ে যদি বেশি আমার ডাটা পাঠাতে হয় তাহলে সেই ডাটাটা তো ঠিক মতো যাবে না। আইদার আমাকে ব্যান্ডউইথ ইনক্রিজ করতে হবে অথবা আমাকে ডেটার টেকনিক্স করতে হবে। এখন দেখেন আপনার নেটের মধ্যে দিয়ে সমানে আমরা যখন ব্রাউজ করি, সাধারণভাবে সবাই তো কন্টিনিউয়াস কম বেশি ব্রাউজ করতে থাকি। তো এই ব্রাউজের মাধ্যমে কিন্তু প্রচুর ডেটা সেন্ড অ্যান্ড রিসিভ হওয়া লাগে। কারণ আপনি যেই ওয়েবসাইটে ঢুকছেন, এখন ওয়েবসাইটের কন্টেন্টগুলি বেশি, ওয়েবসাইটের মধ্যে অনেক ইমেজ থাকে, তো সব কিছু মিলে ওয়েবসাইটগুলির সাইজও অনেক বেশ বড় হয়। আপনারা কমপ্লিট একটা ওয়েবসাইটকে অফলাইনে ইউজ করতে পারেন না, এই সিস্টেম তো জানেন যে কমপ্লিট ওয়েবসাইটটাকে ডাউনলোড করা। তো কমপ্লিট ওয়েবসাইটটাকে ডাউনলোড করে যখন দেখবেন যে কমপ্লিট একটা ছোট একটা ওয়েবসাইট, মাত্র অল্প কিছু পেজ আছে, ওইটা যখন টোটাল ডাউনলোড করবেন দেখবেন এটা সাইজও একেবারে কম না। ওর ভিতরে যে শুধুমাত্র আমরা যে ডেটাটুকু দেখতে পাচ্ছি, এই ডেটা ছাড়াও ওটার ব্যাকগ্রাউন্ডে কাজ করার জন্য আমার সিএসএস গুলি আছে, আমার HTML কোডস যেগুলি লেখা ছিল সেই কোডসগুলি আছে, অথবা আপনি যেই ফ্রেমওয়ার্কে কাজ করেন সেই ফ্রেমওয়ার্কের ফাইলসগুলি আছে। সবকিছু মিলে এটা হচ্ছে যখন আপনি একটা ওয়েবসাইট আগে ব্রাউজ করছেন, ওই ওয়েবসাইটের ডেটাটা আপনার লোকাল ক্যাশে সেভ হয়ে থাকে। লোকাল ক্যাশ মেমোরিটা তো অনেক ছোট, এখানে অনেক বেশি সেভ হয়ে থাকতে পারে না। লোকাল ক্যাশে যেই ডেটাটা সেভ হয়ে থাকে ওইটা আপনি খুব দ্রুত আপনাকে দেখা দিচ্ছে। মানে একটা ওয়েবসাইট আপনি ফার্স্ট টাইম যখন ঢুকছেন দেখতেছেন, তখন যতটুকু সময় লাগবে আপনি ওইটা ক্লোজ করে দিয়ে যখন আবার ঢুকবেন তখন দেখবেন যে তার চেয়ে অনেক কম সময় লাগছে। না, লোকাল ক্যাশটা তো আনলিমিটেড টাইম থাকবে না, ওটা একটা টাইম পর রিসেট হয়ে যায়। মানে নতুন গুলিকে তো জায়গা করে দিতে হবে, একটা টাইম পর রিসেট হয়ে যায়। এবং আপনারা দেখবেন যে আমরা google.com সার্চ করতে পারি, google.com.bd দিয়েও সার্চ করতে পারি। বিডি দিয়ে যখন আপনি সার্চ করবেন তখন আপনি লোকাল ক্যাশটাকে আর বেশি ইউটিলাইজ করতে পারবেন। ঠিক আছে, তার মানে আপনি আপনার লোকালি এই রিজিয়নে যেই ওয়েবসাইটগুলি সার্চ করছে মানুষ বেশি, ওই ওয়েবসাইটগুলি ওইখানে ক্যাশে যতটুকু রাখতে পারছে ততটুকু জমা ছিল। এবার আমরা যখন ওইটাকে ব্রাউজ করছি .com দিয়ে সার্চ করে .com.bd দিয়ে সার্চ করছি, তখন কি হচ্ছে আমার এই বিডি রিজিয়নের মধ্যে সার্চ রেজাল্ট যেগুলি আসছে ওইগুলিকে, মানে আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্টগুলি কম্পারেটিভলি বেশি আসবে।
কম দিয়ে সার্চ করছেন তখন কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সার্চের মধ্যে চলে যাচ্ছে। ক্যাশ মেমোরি আসলে খুব এক্সপেন্সিভ একটা মেমোরি, যার লেভেল আছে, লেভেল 1 2 3 ক্যাশ মেমোরি আছে। এইটা এক্সপেন্সিভের জন্যই পরিমাণে কম দেওয়া হয় এবং সেটা আমাদেরকে এই যে দ্রুত কাজ করার জন্য এটা খুবই আমাদের হেল্প করে। আচ্ছা যাই হোক, আমরা এখানে লাইন কোডিং এ ছিলাম। তারপরে 3 নম্বরে হচ্ছে দ্য প্রবাবিলিটি অফ এরর ইজ মাচ রিডিউস। এরর হওয়ার প্রবাবিলিটিটাকে অনেক রিডিউস করা হয়। এরর ডিটেকশন ইজ ডান অ্যান্ড দ্য বাইপোলার হচ্ছে লাইন কোডিং এর একটা টাইপ। 3টা টাইপ আছে, তার মধ্যে একটা টাইপ হচ্ছে বাইপোলার। তো বাইপোলার 2 হ্যাজ দ্য কারেকশন ক্যাপাবিলিটি, মানে বাইপোলারেও কারেকশন ক্যাপাবিলিটি থাকে। অ্যান্ড দ্য পাওয়ার ডেন্সিটি ইজ মাস্ট ফেভারেবল and the time content is adequate and the long string of ones and zeros are avoided to maintain the transparency. যে টাইপস অফ লাইন কোডিং এ দেখেন 3 রকম লাইন কোডিং এর কথা বলা হচ্ছে, ইউনিপোলার, পোলার এবং বাইপোলার। এই যে লাইন কোডিং যে বিষয়টা, এটা 3টা টাইপের আছে। তো পোলার সিগন্যালিং, ইউনিপোলার, পোলার এবং বাইপোলার। ফার্স্টে ইউনিপোলার আসছে। ইউনিপোলার হচ্ছে signaling is also called as on off keying of simpling OOK বা on off key, যেটাকে সংক্ষেপে OOK বলা হচ্ছে। the presence of pulse represent 1 and absence of pulse represent 0। দুই রকম হয়, return to 0 and non return to 0। তো return to 0 মানে হচ্ছে আপনার সিগন্যালটা 0 তে ঘুরে আসবে। এগুলি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি। রিটার্ন টু 0 তে আপনার সিগন্যালটা যে টাইম শেষ হয়ে যাচ্ছে, এটা কন্টিনিউ করতে হবে আরেকদিন, পুরোটা শেষ হবে না। তারপরে দেখেন যে যখন আপনার এটা মনে করেন যে হচ্ছে 0 ভ্যালু, এটা হচ্ছে 1 আর এদিকে হচ্ছে -1, তাই না গ্রাফে। এখন যখন সিগন্যাল আসে তখন সিগন্যাল নরমালি সিগন্যালটা থাকে হচ্ছে এরকম। এটা হচ্ছে একটা করে ধরেন ভাগ যদি দেই আমরা, এটা আসলে গ্রাফ পেপারে প্লট করলে আপনাদের সুবিধা হবে। আর যখন আমরা রিটার্ন টু 0 তে আসছি তখন এইখান থেকে এই যে এখান থেকে শুরু করে এই যে 0 তে চলে আসছে, এরকম সিগন্যাল হয়, মানে এখান থেকে শুরু করে এখানে শেষ। এটা দেখছেন নিচেও আসতে পারে, এখানেও আসতে পারে, অথবা যখন শুধু 0 থাকবে তখন 0 জায়গায় পুরোটা দাগ দিয়ে দিতে পারে। বেশ কয়েক রকমের আছে, সেইগুলিকে আমাদের এই যে রিটার্ন টু 0 এবং রিটার্ন টু 0 মানে হচ্ছে 0 তে ফিরে আসবে। এই যে 0 লাইনে ফিরে আসবে। এই যে দেখেন 1 থেকে 0 লাইনে ফিরে আসছে, এবারে এখান থেকে 0 তে ফিরে আসছে, এটা হচ্ছে রিটার্ন টু 0। আচ্ছা এখানে একটা ইমেজ আছে, দেখেন যে ক্লকের, এটা হচ্ছে নরমাল ক্লকের আমরা যে অ্যানালগ সিগন্যাল যেটা দেখাচ্ছিলাম, এটা হচ্ছে ক্লক এইভাবে থাকে। এই প্রত্যেকটা হচ্ছে একটা করে পালস। পালসের মধ্যে কি দেখেন এই যে এখান থেকে শুরু করে এখানে আসছে। যখন আমার ডেটাটা কি দিচ্ছে 1010011110, এই ডেটাটাকে যখন আপনি নরমালি রিপ্রেজেন্ট করবেন তখন নরমালি রিপ্রেজেন্টের ওয়ে হচ্ছে যে 1 গুলি উপরে, 0 গুলি 0 লাইনে। 1 গুলি সব উপরে, 0 গুলি 0 লাইনের নিচের দিকে কিছু নাই। তাহলে 1 গুলি মানে উপরে দাগ টানছি, 0 মানে নিচে দাগ টানছি, পরে এইগুলিকে কানেক্ট করে দিয়েছি একসাথে। এটা হচ্ছে আমাদের ডেটাটা ছিল। এখন যখন আপনি ইউনিপোলার নন রিটার্ন টু 0 মানে 0 তে ফিরবো না, সেরকম যখন আসবে তখন এইটা দেখেন সেম ওই ডেটাতে যা আছে সেরকমই থাকবে। মানে ডেটাতে আমরা যে কনসেপ্টটা রাখছি 1 মানে উপরে দাগ দিব, 0 মানে 0 লাইনে দাগ দিব, এইভাবে করার পরে কানেক্ট করে দিব জাস্ট। এটা হচ্ছে ডেটাতে যা আসে ওই সেম জিনিসটাই আপনার ইউনিপোলার এনআরজেড নন রিটার্ন টু 0 তে আসে। যে একটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের কথা বলা হয়েছে, এগুলি খুব একটা আলোচনা এখন করব না, আমি জাস্ট ক্লাসিফিকেশনটাকে একটু দেখাই আপনাদের। আর ইউনিপোলার রিটার্ন টু 0, যে ওটা তো নন রিটার্ন টু 0 দেখলেন, রিটার্ন টু 0 তে কি হচ্ছে দেখেন, ওই সেম ক্লক স্যাম্পলটা দেওয়া ছিল, সেম ডেটাটাই আছে, এই দুইটা আগে যা দেখছেন তাই সেম ছিল। নন রিটার্ন টু 0 তে এইটা যা ছিল নিচেরটাও তাই ছিল। আর রিটার্ন টু 0 ইউনিপোলার দেখছি, কিন্তু আমরা ইউনিপোলারে রিটার্ন টু 0 তে কি হচ্ছে দেখেন যে 1 থেকে ঘুরে 0 তে আসছে, এইটুকু দেখেন না, এখান থেকে ঘুরে এতটুকু, এইটা হচ্ছে যখন 1 থাকবে উপর থেকে শুরু করব করে 0 তে চলে আসবো।
এটা হচ্ছে 1 এর সিম্বল। 0 মানে কন্টিনিউয়াস 0 লাইন দিয়ে আমি যাচ্ছি। এটা কিন্তু নিচে না, দেখেন এই যে বর্ডার লাইন, এই যে 1 0 -1 নিচেও নামা যায়, বাট আমি 0 লাইনে থাকছি। তো 0 মানে হচ্ছে 0 লাইনে থাকছি, এইটুকু বাদ এইটুকু প্রথমে থাকছে না, এইটুকু পরে কানেক্টিং লাইন, এতটুকু কিছু না। 1 আবার আছে, 1 মানে 1 উপর থেকে দাগ টানা শুরু করলাম, 0 তে চলে আসলাম। ঠিক আছে, 0 মানে কন্টিনিউ করছি, আবার 1 মানে সেম এটা আঁকছি, আবার 1 মানে সেম এটা আঁকছি, আবার 1 মানে সেম এটা আঁকছি, 0 মানে দাগ টেনে দিয়েছি। এই জিনিসটুকুই হচ্ছে ইউনিপোলার রিটার্ন টু 0। আপনাদেরকে এই নোটের শেষে এই যে ডিভিশনগুলি দেখলেন, এই ডিভিশনের একটা ভিডিও আমার এখানে দেওয়া আছে, আপনারা এখান থেকে মানে 7-8 রকম ভাগ আছে, যে ইউনিপোলার নন রিটার্ন টু 0, পোলার রিটার্ন টু 0। আমি এক জায়গায় সব পুরো জিনিসটাকে একটু দেখাই। আগের দিকে চলে আসছে। নেটের স্পিডের অবস্থা এতটাই খারাপ। জি এখান থেকে আমরা নেক্সট দিন শুরু করব, তারপর একটু দেখাই নিই, পরে আপনাদের একটু কিছু প্র্যাকটিস করতে হবে। ভিডিও কোয়ালিটি গুড, কিন্তু এখানে গুড আসছে না, বিকজ অফ দ্য সিলেবাস স্পিড ইজ ভেরি লো। এটা গ্রাফ পেপারের মধ্যে আপনি খেয়াল করেন, ইউনিপোলার এনার্জিটা দেখেছেন, হচ্ছে ইউনিপোলার আরজেটটা দেখেছেন। পোলারে এখন আমরা যাইনি, বাইপোলারে এখন ডিসকাস করিনি। পোলার এবং বাইপোলারের প্রত্যেকটারই ডায়াগ্রাম আঁকতে হবে। এখন আপনাকে এক্সাম টাইমে যদি বলা হয় যে একটা ডেটা দিলাম, সিম্পল একটা ডেটা 10110 দিয়ে বলা হলো এটাকে এই যে কোনো নাম একটা বা একাধিকটা নাম দিয়ে বলা যে এইটার আপনি লাইন কোডিং করেন, তাহলে আপনাকে এই লাইন কোডিং গুলির মধ্যে ডিফারেন্সটুকু একটু খেয়াল রাখতে হবে। বিষয়টা খুব সহজ, কিন্তু একটাকে আরেকটার সাথে মিলাই ফেললে হবে না। এখন আপনাকে বললো যে ম্যানচেস্টার করতে, আপনি করে দিলেন পোলার এনার্জি, তাহলে তো ভুল হয়ে গেল। সেক্ষেত্রে আমাদেরকে একটু জাস্ট এই ভিডিওটার মধ্যে অ্যাটেন্ডেন্স প্রথমে 4টা, পরে 8টা, মোট 8টা দেখানো আছে। সেক্ষেত্রে আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। শেষ করে দিব, ক্লাস টাইমে শেষ করে দিব, 10 মিনিট আছে, এখন 5 মিনিট আছে। ইউনিপোলারটা তো আমি দেখালাম, টেনে দিচ্ছি। এটা হচ্ছে আমার ডেটা, আমাদের এই ডেটাটাকে পাস হবে, ঠিক আছে, 0 1 0 0 1 1 এই ডেটাটাকে পাস করব। তাহলে ইউনিপোলার এনার্জিতে 0 গুলিকে নিচে টেনে দিলাম, 1 গুলিকে উপরে টেনে দিলাম, এরপর কানেক্ট করে দিলাম, আর কিছু না, কানেক্ট করে দেওয়া হলো। পোলার তো যে আপনারা জানেন যে লাইন কোডিং এর 3টা ভাগ, ইউনিপোলার, পোলার, বাইপোলার। পোলারের এনার্জির মধ্যে আছে আমাদের ক্লাসরুমের মধ্যেও ডিসকাস করা আছে, কিন্তু হ্যাঁ ডায়াগ্রাম প্রতিটার সাথে ডায়াগ্রাম দেওয়া আছে, দু একটা দেয়নি, বাকিগুলির সাথে দেওয়া আছে। এটা খেয়াল করছেন, পোলার এনার্জি এল, পোলার এনার্জি আই, দুইটা আছে। এগুলি হচ্ছে আপনার সবাই দেখছেন, আচ্ছা, এল এন
আর জেড মানে কি লাস্ট শেষ করে দিচ্ছি বলেন তো এন আর জেড মানে কি নন রিটার্ন জিরো। আচ্ছা আর কয় রকম হচ্ছে তাহলে আমাদের লাইট কোডিং মেইনলি কয় রকম মেইনলি কয় রকম যে বললাম ইউনিপোলার পোলার বাইপোলার আর ইউনিপোলার পোলার বাইপোলার তিন রকম প্রত্যেকটার মধ্যেই নন রিটার্ন টু জিরো এন্ড রিটার্ন টু জিরো নন রিটার্ন টু জিরো হচ্ছে এন আর জেড রিটার্ন টু জিরো হচ্ছে আর জেড পোলারের এন আর জেড এর মধ্যে এল তে হচ্ছে লেভেল আই তে হচ্ছে ইনভার্টেড ইনভার্ট করে দিবে তাহলে দেখেন যখন পোলার এন আর জেড এল দেখছেন এল মানে হচ্ছে লেভেল করে দিচ্ছে জিরো গুলি উপরে আসবে যখন জিরো থাকবে তখন দাগ আসবে উপরে যখন 1 আসবে দাগ আসবে নিচে জিরো বরাবর না কিন্তু আগেরটা খেয়াল করেন জিরো গুলি জিরো বরাবর মানগুলি উপরে এটা হচ্ছে লেভেলে যখন তখন জিরো গুলি হচ্ছে উপরে দাগ 1 গুলি হচ্ছে নিচে দাগ জিরো গুলি উপরে দাগ 1 গুলি নিচে দাগ এবার এটাকে কানেক্ট করে দিয়েছি এটাকে কানেক্ট করে দিয়েছি নেক্সট একটা দেখেন নেক্সট বিট যখন জিরো পাবে মানে খেয়াল করুন নেক্সট বিট জিরো মানে কি 1 এর লাইন টানার পরে তখন ফার্স্টে 0 তো 0 এর পরে নেক্সট বিট কি 1 1 এর 1 এর মতো দিব যখন দেখব যে পরের বিট 0 আসছে তখন আমি কি করব নো ইনভার্সন করব যখন নেক্সট বিট 1 আসবে মানে 0 এর পরে নেক্সট বিটে 1 আছে তখন ইনভার্সন করব দেখেন দাগটা কোথায় টানা হয় তাহলে বুঝতে পারবেন এই ভিডিওটার লিংক আপনাদের এই যে ক্লাস নোটে একদম লাস্ট লাইনে দেওয়া আছে দুই তিনটা টেকনিকে করে দুই তিনটা টেকনিক মানে দুই তিনটা আলাদা সায়েন্টিস্টের অনুযায়ী করে তো জিরো উপর থেকে শুরু করা যায় জিরো নিচে থেকে শুরু করা যায় এগুলি প্রত্যেকের আলাদা আলাদা নাম আছে অত ডিটেইলসে গেলে আবার আপনাদের ওইগুলি নিয়ে কাজ হয়ে যাবে তো আপনি খেয়াল রাখবেন যে পোলার এন আর জেড এ কি করব নেক্সট বিট 0 হলে নো ইনভার্সন নেক্সট বিট 1 হলে ইনভার্সন এবং 0 আপনি চাইলে উপর থেকেও দিলেও হবে 0 চাইলে নিচে থেকে দিলেও হবে আপনি যে মনে করেন যে 0 আমি কোথা থেকে শুরু করব 0 বরাবর তো নিশ্চয়ই করতেছি না কারণ এখানে দেখছেন আপনি উপর থেকে নিয়েছেন সেইজন্য আমরা এখানে উপর থেকে নিলাম বাট আই এর মধ্যে আপনি চাইলে নিচে থেকেও শুরু করতে পারেন এখানে বলা হচ্ছে কথা খেয়াল করেন ওয়ান বলে কি 3 বছর দেখেন আপনারা এখানে কনফিউজ হয়ে যেতে পারেন 1 উপরে আবার 1 নিচে কেন এইখানে দেখেন 0 এর পরে নেক্সট বিট 1 পাচ্ছি মানে 1 বিট মানে ইনভার্সন করব নেক্সট বিট আবার 1 আছে তাহলে নেক্সট বিট আবার 1 আছে মানে আবার ইনভার্সন করব তো আবার ইনভার্ট করা মানে নিচে চলে গেল ইনভার্ট হয়ে গেল নিচে চলে গেল পরে যদি আবার 1 থাকতো তাহলে উপরে আসতো কিন্তু যেহেতু নেক্সট বিট 0 আছে তাহলে ইনভার্সন হবে না নেক্সট বিট তো নাই নেক্সট বিট যদি আবার থাকে তাহলে সেই অনুযায়ী হবে পোলারটা দেখেন পোলার আর জেড পোলারের এদিকে ছিল নন রিটার্ন এটা রিটার্ন জিরোর জন্য নিচে থেকে জিরো লেভেল আসছে নিচে থেকে জিরো লেভেল আসছে উপরে উঠে যায়নি ওয়ান পেয়েছে উপর থেকে শুরু করে জিরোতে আসছে আবার আবার জিরো পাইছে এরকম
আচ্ছা ওই চারটা গেল, ওই চারটার পরে আবার দেখেন ওই সেম বিটটাকে নিয়ে সেম ডেটাটাকে নিয়ে আমরা বুঝছি আপনাদেরকে এরকম র্যান্ডম একটা যে কোনো একটা ডেটা নিয়ে আপনারা একটা গ্রাফ পেপারে প্র্যাকটিস করতে পারেন। গ্রাফ পেপার বাসায় না থাকলে গ্রাফ পেপার লিখে গুগলে সার্চ করলে গ্রাফ পেপারের ছবি পাবেন, ওর মধ্যে পেইন্টে ওইটা নিয়ে ড্র করতে পারেন। আচ্ছা ঠিক আছে, টাইম শেষ হয়ে গেছে, আমরা এখান থেকে নেক্সট ক্লাসে আবার দেখবো, সমস্যা নেই।